রাজস্ব বাজেট কেমন হয়, উন্নয়ন বাজেট কেমন হয়, কর রাজস্ব কোথা থেকে হয়, কর বহির্ভূত রাজস্ব কোথা থেকে হয়। এখন হচ্ছে বাজেট দুই প্রকার হয়, একটা হচ্ছে উদ্বৃত্ত বাজেট, একটা হচ্ছে ঘাটতি বাজেট, মানে হচ্ছে সারপ্লাস বাজেট, ডেফিসিট বাজেট। এটা খুব সোজা। তোমার যদি আয় বেশি থাকে ব্যয়ের চেয়ে, তার মানে এটা সারপ্লাস বাজেট। এটা কোনো দেশ করে না সাধারণত, দুই একটা দেশ করে। আর তোমার যদি ব্যয় বেশি থাকে আয়ের চেয়ে, তাহলে এটা হচ্ছে ঘাটতি বাজেট, ডিফিসিট বাজেট। এটাই সব দেশ করে। ঠিক আছে। তো কেন ঘাটতি বাজেট করে, কেন ঋণ করে আমি দেশ উন্নয়ন করব, এটা একটা প্রশ্ন। এটা ভাইবাতে করে, এটা আনসারটা শোনাটা জরুরি, কারণ এটা আনসারটা মজার, কিন্তু একটু লম্বা প্রসেসের মধ্যে দিয়ে ঢুকতে হয়। তুমি যখন ঋণ করবা, হ্যাঁ, তুমি যখন ঋণ করবা, কোথা থেকে ঋণ করবা? দুইটা উৎস আছে ঋণ করা। একটা হচ্ছে দেশীয় উৎস, একটা হচ্ছে বিদেশি উৎস। ঠিক আছে। তো দেশীয় উৎস মানে হচ্ছে দেশীয় ব্যাংক, দেশীয় ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। হ্যাঁ, এগুলো হচ্ছে দেশীয় উৎস। তো দেশীয় উৎস থেকে তুমি যখন টাকা নিবা, হ্যাঁ, ধরো সোনালী ব্যাংক থেকে বাংলাদেশ সরকার টাকা নিল, 2 কোটি টাকা নিল, যে 2 কোটি টাকা দিয়ে আমি একটা কালভার্ট বানাই দিব, একটা গ্রামের মধ্যে একটা কালভার্ট বানাবো 2 কোটি টাকা দিয়ে। ঠিক আছে। তাহলে প্রথম কথা হচ্ছে সোনালী ব্যাংকে টাকাটা কোথা থেকে দিল? সোনালী ব্যাংকে যারা ডিপোজিট রাখছিল তাদের টাকাই তো দিল। তো যারা ডিপোজিট রাখছিল তাদের টাকা সরকারকে দিল, ঋণ দিল, বিনিময়ে সরকার সোনালী ব্যাংকে সুদ দিবে। অর্থাৎ সোনালী ব্যাংকের মধ্যে যে ডিপোজিটাররা টাকা রাখছিল তাদের টাকা ইনভেস্ট হলো। তাহলে এখানে একটা ব্যবসা হইলো, সোনালী ব্যাংকের একটা ব্যবসা হইলো, বিনিময়ে সে তার ইনভেস্টরদেরকে প্রফিট দিতে পারবে। তার ইনভেস্টর আসবে, আরো ইনভেস্টর আসবে টাকা রাখতে। এটা একটা কাজ হইলো। দ্বিতীয় কথা হচ্ছে, সে যখন টাকাটা তুলে কালভার্ট বানাইতে যাবে, সে তখন এটা টেন্ডার, সরকার তখন এটা টেন্ডার করবে, একজন টেন্ডার নিবে, ওই কাজ শুরু হবে। শুরু হওয়ার পরে ওইখানে কর্মচারীরা আসবে, লেবাররা আসবে। তারপরে একজন একজন থেকে সিমেন্ট কিনা হবে, একজন থেকে রড কিনা হবে, একজন থেকে বালি কিনা হবে, একজন থেকে পাথর কিনা হবে। এই যে চারজন ব্যবসায়ীর ব্যবসা বাড়লো। তারপরে তোমার মজুররা আসলো, লেবাররা আসলো, ইঞ্জিনিয়াররা আসলো, এখানে কাজ করলো। তাহলে এখানে একটা কর্মসংস্থান সৃষ্টি হইলো। ঠিক আছে। তারপরে গিয়ে কালভার্টটা হইলো। কালভার্টটা হওয়ার পরে তোমার এই এলাকার মানুষের যান চলাচলের ব্যস্ততা বেড়ে গেল। আগে হচ্ছে গিয়ে এই এলাকার সবজিগুলা বাজারে আসতে পারতো না, এখন বাজারে আসতে পারে, সবজিওয়ালার ইনকাম বাড়লো। ঠিক আছে। তারপরে হচ্ছে বিভিন্ন বড় বড় যান চলাচল শুরু হয়েছে, শুরু হয়ে ওই এলাকার মানুষের ইনকাম বাড়ছে। ইনকাম বাড়ার পরে ট্যাক্স বেড়ে গেছে স্বাভাবিকভাবে, ইনকাম যেহেতু বাড়ছে। ইনকাম বাড়া মানে সে পরোক্ষ ট্যাক্সও দিবে, প্রত্যক্ষ ট্যাক্সও দিবে, দুইটাই দিবে। তাহলে ওই ইনকাম থেকে সরকার তার লোনটা, যে ঋণটা 2 কোটি টাকার ঋণটা, এটা আস্তে 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 সরকার কাভার করলো। কিন্তু কি হলো? সোনালী ব্যাংকের ব্যবসা হলো, সোনালী ব্যাংকের ডিপোজিটরদের প্রফিট হইলো, ইট বালু সিমেন্ট পাথর ব্যবসায়ীদের ব্যবসা হইলো, মজুরিদের কাজ পাইলো, ইঞ্জিনিয়াররা কাজ পাইলো। এই যে এরা এরা সবাই বেতন পাইলো, এদের সবাই টাকা বাড়লো, এরা আবার টাকা অর্থনীতিতে খরচ করলো। এই যে টাকা বাড়লো, টাকা অর্থনীতিতে খরচ করলো, এবং তাদের ব্যবসা বেড়ে গেল, এবং তাদের নিজস্ব ব্যবসাতেও কর্মসংস্থান বাড়লো। তাহলে পুরো বিষয়টার কারণে অর্থনীতি কর্মকাণ্ড বৃদ্ধি পেল। অর্থাৎ তিনটা কাজ হলো, একটা হলো ইনভেস্ট হইলো, একটা হচ্ছে গিয়ে বিজনেস হইলো, একটা হচ্ছে কর্মসংস্থান হইলো, এবং সবার আয় বাড়লো। এবং সবার আয় বাড়লে সবার ব্যয়ও বাড়লো। ব্যয় বাড়ার সাথে সাথে সরকারের টাকা সরকার পেয়ে পেয়ে যাবে। তো এই পুরো কাজটা করার জন্য কিন্তু ঘাটতি বাজেট করা হয়। এটা তোমরা বুঝতে পারছো? এটা ক্লিয়ার তোমরা?